আজ কলতানির নিবেদন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস আরাকিয়েলের হিরে। উপন্যাসের কথক সুস্মিতা, নিতিন মাসের চরিত্রে আমি সায়নী, টুপুরের চরিত্রে অমৃতা, আর বিভিন্ন চরিত্রে আছে হৃদ, শুভ্রপ্রতিম, স্বরূপ, তুহিন, প্রিয়াংশু, সামন্তক, স্বর্ণাভ, অমৃতা পাল, শাশ্বতী মোদক, গৌরী, আফসারি এবং প্রিয়াঙ্কা। প্রচ্ছদে হৃদ, শব্দ সংযোজনে অমৃতা ঘোষাল, আবহে গৌরী সাহা ও সুব্রত চৌধুরী, ভূমিকা ও কৃতজ্ঞতা স্বীকার আমি সায়নী, সম্পূর্ণ নির্দেশনায় প্রিয়াঙ্কা দে। শুরু হচ্ছে এই উপন্যাসের দ্বিতীয় পর্ব। শুনে নিন আরাকিয়েলের হিরে। রোববার মানে গপ্পবার। বাড়িটা প্রাচীন কিন্তু জরাজীর্ণ নয়। পাঁচিল ঘেরা সাহেবী ছাদের চেহারা, দোতলা, বেশ বড়সড় গাড়ি বারান্দাওয়ালা, মজবুত পিলারে গাঁথা লোহার গেটখানা রীতিমতো সম্ভ্রম জাগায়। বাড়ি আর গেটের মধ্যে খানিকটা ফাঁকা জায়গা, চাতালের মতো, ঈষৎ এবড়ো খেবড়ো, ঘাসবিহীন। পাঁচিলের গায়ে দুখানা খুপড়ি খুপড়ি ঘর, দারোয়ানের কোয়ার্টার। মিতিন আর টুপুর খোলা গেট পেরোতেই এক নেপালি যুবক বেরিয়ে এসেছে। कहाँ जाना है? ऊपर জেসমিন মেম সাহেব কে পাস। हाँ आइए आइए। গাড়ি বারান্দা পর্যন্ত টুপুরদের পৌঁছে দিল গাঁট্টা গোট্টা চেহারার যুবকটি। সম্ভবত জেসমিনের নির্দেশেই এই খাতিরদারি। টুপুর ভালো করে দারোয়ানটিকে দেখে নিল। এই তবে বাহাদুর। বিশ্বনাথ মোয়ের মতো মিতিন মাসিও কি একে সন্দেহের তালিকায় রাখবে? গোটা তিনেক ধাপ টপকালে চওড়া প্যাসেজ, তিনখানা টিউবলাইট জ্বলছে প্যাসেজে, দুপাশে দুখানা লম্বা লম্বা দরজা, নেমপ্লেট লাগানো, ডিসুজা আর কুরিয়ান। আলোকিত প্যাসেজের শেষ প্রান্তে দোতলায় ওঠার কাঠের সিঁড়ি। বারচারেক পাক খেয়ে সিঁড়ি পৌঁছেছে ওপরে। সিঁড়ির শেষে আবার একখানা লম্বা টানা প্যাসেজ। অন্দরে যাওয়ার জন্য দু প্রান্তে দুখানা, মধ্যিখানে পাশাপাশি তিনটে, মোট 5টা দরজা। সামনেরটাতেই ডোরবেল। জেসমিন বুঝি বেল বাজার প্রতীক্ষাতেই ছিল। প্রায় সঙ্গে সঙ্গেই খুলেছে দরজা। নরম হেসে বলল, ওয়েলকাম আন্টি, আপনাদের জন্য অধীর হয়ে অপেক্ষা করছেন। বর্গাকৃতির ড্রয়িং রুমে টুপুরদের বসিয়ে পিসিকে ডাকতে গেল জেসমিন। টুপুর ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল ঘরটাকে, আর চমৎকৃত হচ্ছিল। আসবাবপত্র, সাজসজ্জা সর্বত্রই অ্যান্টিকের ছড়াছড়ি। দেওয়াল আলমারিতে কত যে দুষ্প্রাপ্য পুতুল, যীশুখ্রিস্ট, মা মেরি থেকে শুরু করে কিমোনো পরা জাপানি মেয়ে। ঘরের 4 কোণে রাখা 4টে অর্ধচন্দ্রাকার শ্বেতপাথরের টেবিলে সাবেকি ফুলদানি, রঙিন বাতিদান। এখানে ওখানে শোভা পাচ্ছে সুদৃশ্য মোমবাতি, নানান নকশার, নানান আকারের। দেওয়ালে ছোট বড় অয়েল পেন্টিং, রকমারি মুখোশ, অদ্ভুত দর্শন এক বাঁশের চোঙাটাও টাঙানো আছে দেওয়ালে। পাশে একজোড়া বাঁকানো কাঠের পাত, গায়ে ছবি আঁকা। একখানা গ্র্যান্ড পিয়ানোও ঘরে মজুদ। কার্পেটে শুয়ে আছে পিতলের হরিণ। তারিফের স্বরে টুপুর বলে উঠল, কি গ্যাঞ্জার গো! মিতিন অনুচ্চ কণ্ঠে বলল, মাথার উপর ল্যাম্পশেডগুলো দেখ, স্টেন্ড গ্লাস, ইটালিয়ান। জগঝম্প বাঁশের ভেবুটা কি গো? ডিজিরিডু, অস্ট্রেলিয়ান আদিবাসীদের বাজনা। পাশের দুটো বুমেরাং। সেই অস্ত্র যা ছুড়লে টার্গেটকে হিট করে আবার হাতে ফিরে আসে? ইয়েস, তবে ছোড়াটা সহজ নয়, কেরামতি লাগে। এটাও অস্ট্রেলিয়ার আদিবাসীরাই।
মিতিন থেমে গেল। এক বয়স্ক মহিলাকে ধরে ধরে আনছে জেসমিন। মহিলার চোখে রিমলেস চশমা, চুল ছোট করে ছাঁটা, পরনের লম্বা গ্রাউন, চেহারাটি ছোটখাটো রোগাশোকা। গায়ের রং এককালে টকটকেই ছিল, এখন তাতে কেমন বাদামি বাদামি ভাব। চামড়াও বেশ শিথিল। বয়সের তুলনায় যেন একটু বেশিই বুড়িয়ে গিয়েছেন মহিলা। মিতিন আর টুপুর উঠে দাঁড়িয়েছিল। জেসমিনের পিসি ইংরাজিতে বললেন, শুভ সন্ধ্যা। আমি ইসাবেল আরাকিয়েল, প্রয়াত জোসেফ মেলিক আরাকিয়েলের হতভাগ্য স্ত্রী। তোমরা দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো। আলাপ পরিচয়ের পালা সাঙ্গ হতেই মিতিন দ্রুত কাজের প্রসঙ্গে চলে এলো। আচ্ছা, প্রথমেই মিস্টার আরাকিয়েলের মৃত্যুর রাতটা সম্পর্কে বিশদ জানতে চাই, এবং একটু একান্তে। ইঙ্গিত বুঝেছে জেসমিন। তাড়াতাড়ি বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আপনারা কথা বলুন, আমি ততক্ষণ একটু চা কফির বন্দোবস্ত করি। শুধু চা কিন্তু, লিকার উইদাউট সুগার। আর আমার এই অ্যাসিস্ট্যান্টের জন্য কোল্ড ড্রিঙ্ক, তাই তো? ও, দ্যাটস নাইস অফ ইউ। মধুর হেসে চলে গেল জেসমিন। মিতিন সোফা বদলে ইসাবেলের পাশে গিয়ে বসেছে। ইসাবেল অল্প অল্প হাঁপাচ্ছিলেন। দম নিয়ে বললেন, আমি বাংলা বুঝি, কিন্তু বলতে পারি না। ঠিক আছে, আপনি ইংরাজিতেই বলুন। 22শে ডিসেম্বরের ওই অপয়া রাতটাকে আমি মনে করতে চাই না, তবু তুমি যখন শুনতে চাইছ, সন্ধে থেকে শুরু করি। যেভাবে আপনার সুবিধে হয়। বিকেল বেলা রোদ্দুর পড়ে এলে জোসেফ রোজ হাঁটতে যেত। অনেক কালের অভ্যেস। সেদিন ফিরলেন 7টা, 7:15 নাগাদ। তখন আমি টিভি দেখছিলাম। তো উনি তো গল্ফ কিংবা কার রেস ছাড়া অন্য কোনো অনুষ্ঠান পছন্দ করতেন না। আমাকে ইভিনিং টি দিতে বলে উনি চলে গেলেন পাশের লাইব্রেরি রুমে। চা নিয়ে গিয়ে দেখি যথারীতি খবরের কাগজ খুলে বসেছেন। একটা পিকিউলিয়ার হবি ছিল ওনার। রোজ 3টে 4টে করে নিউজ পেপার কিনতেন, আর বসে বসে যত ক্রসওয়ার্ড আর জাম্বল আছে সেগুলোর সমাধান করতেন। বিশেষ বিশেষ দিনে খবরের কাগজ বন্ধ থাকলে ছটফট করতেন সারাদিন। এমনই নেশা, ওই সময়ে কেউ কথা বলতে গেলেও কি বিরক্তি তার। তবে সেদিন কে জানে কেন আমার সঙ্গে গল্প করলেন খানিক, হয়তো চিরতরে চলে যাবেন বলেই। টুপুর ঝানু গোয়েন্দার স্বরে প্রশ্ন করল, কি কথা হয়েছিল স্মরণে আছে? তেমন বিশেষ কিছু নয়। কাকে কাকে কার্ড পাঠানো যায়, কার জন্য কি উপহার কিনতে হবে। 2 সপ্তাহ পরেই ক্রিসমাস ছিল তো। 2 সপ্তাহ পরে? সেদিন তো ছিল ডিসেম্বরের 22। আমরা 25শে ডিসেম্বর বড়দিন পালন করি না মাই চাইল্ড। সেদিন শুধু একটা বাতি জ্বালাই। আর্মেনিয়ানদের ক্রিসমাসের উৎসব হয় 6 জানুয়ারি। তাই বুঝি। ব্যাপারটায় বিশেষ একটা উৎসাহ না দেখিয়ে মিতিন ইসাবেলকে প্রসঙ্গে ফেরালো। হ্যাঁ, তারপর কি হলো?
হ্যাঁ, আমি আবার বেডরুমে গেলাম টিভি দেখতে। জোসেফ ক্রসওয়ার্ড পাজলে মন দিলেন। জেসমিন আসার পর তিনজনে একসঙ্গে ডিনার সারলাম। জেসমিন এলেন কখন? এই 9টা নাগাদ। কাজে বেরোলে ওর একটু রাতই হয়। ডিনারের পর জোসেফ কিছুক্ষণ পায়চারি করলেন টেরেসে। তারপর আমরা তো শুয়েই পড়লাম। ঘুমটা যখন আসছে হঠাৎ টের পেলাম জোসেফ আমায় ঠেলছেন। আলো জেলে আমার রক্ত হিম হয়ে গেল। দেখি বুকের যন্ত্রণায় উনি কুঁকড়ে যাচ্ছেন। ঘামছিলেনও ভীষণ। ভয় পেয়ে জেসমিনকে ডেকে তুললাম। আওয়াজে নির্মলাও জেগে গেল। সঙ্গে সঙ্গে লোকাল ডাক্তারকে কল দিয়েছিল জেসমিন। তবে ডাক্তারবাবু আসার আগেই তো উনি কেমন স্থির হয়ে এলেন। ইসাবেলের গলা ধরে এলো। নাক টেনে বললেন, ডাক্তারবাবু চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। হার্ট পাম্প করলেন, মুখে মুখ লাগিয়ে বাতাস পাঠিয়ে শ্বাস প্রশ্বাস চালু করারও চেষ্টা করেছিলেন। কিন্তু যার সময় শেষ তাকে কি আর ধরে রাখা যায়? ইঞ্জেকশনটাও তো দেওয়া গেল না। সরি আন্টি, আমি জানি আপনাকে এসব প্রশ্ন করা মোটেই সমীচীন নয়, কিন্তু কয়েকটা ব্যাপার যে আমাকে জানতেই হবে। কিন্তু কিন্তু করছো কেন? বলো না। দেখুন, আমি তো এসেছি আপনাদের হিরে হারানোর তদন্ত করতে। মিতিন গলা ঝাড়ল। আর হিরেটা খোয়া গিয়েছে মিস্টার আরাকিল মারা যাওয়ার পরপরই। মৃত্যু ঠিক পরেই কিনা তা নিশ্চিত হয়ে বলতে পারবো না। তবে হ্যাঁ, 25 তারিখ সকালে যখন সিন্দুক খুললাম তখন বাক্সটা খালি। আপনি তো তার আগে কখনো সিন্দুকে হাত দেননি। না, জীবনে ওই প্রথম। সিন্দুক থেকে কিছু বের করার দরকার হলে জোসেফ ঘর বন্ধ করে সিন্দুক খুলতেন। তখন আমারও ঘরে থাকার অনুমতি ছিল না। সেদিন জেসমিন কিছু টাকা চাইল। সমাধি দেওয়ার খরচপাতিগুলো হ্যারি, মানে আমার ভাসুরের ছেলেই তো করেছিল, ওকে টাকাটা ফেরত দেবে বলে। ভাগ্যিস খুললাম, চুরিটা তাই তখনই ধরা পড়ল। আচ্ছা, হঠাৎ বাক্সটাই বা দেখতে গেলেন কেন? ওটা তো খোলার প্রয়োজন ছিল না। নিছকই কৌতূহলে। আগে কখনো সিন্দুক খুলে দেখার সুযোগ পাইনি তো। তো জেসমিন তখন কোথায়? ও বেরিয়েছিল কি যেন কিনতে। ফোন করে জানাতেই চলে এলো, আর সঙ্গে সঙ্গে পুলিশকে। আচ্ছা আন্টি, চাবিটা তো মিস্টার আরাকেলের কাছেই থাকতো। হ্যাঁ, বরাবর। আমি যখন বিয়ের পরে বাড়িতে আসি তখন থাকতো শ্বশুর মশাইয়ের হেফাজতে। তিনি গত হওয়ার পর থেকে জোসেফি। চাবিটা যেন ওর শরীরের একটা অংশ বনে গিয়েছিল। তা আপনার হাতে চাবিটা এলো কখন? ওই রাত্রিরে তো চাবির কথা আমার মাথাতেই ছিল না, মগজ কাজই করছিল না কোনো।
কখন যেন জেসমিনের ঘরে গিয়ে শুয়েছিলাম, তারপর সকালে ফেরও ঘরে যেতে সুজান আমাকে চাবিটা দিল। মিস্টার হ্যারির বউ? তুমি তাকে চেনো? জেসমিনের মুখে নামটা শুনেছি। হ্যারি আর সুজান আমার উপরে খুব রেগে আছে। কেন? পুলিশ ওদের খুব জেরা করেছে তো, ভাবছে আমি ওদের নামে নালিশ করেছি। বোঝে না আমিও নিরুপায়। পুলিশকে তো বলতেই হবে সেদিন রাতে জোসেফের পাশে কারা কারা ছিল। বটেই তো। রাতভর চাবি ছিল মিস্টার আরাকিয়েলের কোমরে। তখনই সিন্দুক খুলে হিরে সরানো হয়েছে কিনা পুলিশ তো খতিয়ে দেখবেই। তা সুজানের হাতে চাবি এলো কিভাবে? সুজান তো সকলের সামনেই জোসেফের কোমর থেকে খুলল। সবাই মানে? কে কে ছিল তখন? অনেকে। হ্যারি, মিস্টার ডিসুজা, মিসেস কুরিয়েন, জেসমিন, নির্মলারা তো ছিলই। আপনার ভাড়াটেরা কি হিরেটার কথা জানতেন? অজানা ছিল না। আমি কখনো সেভাবে আলোচনা করিনি বটে, তবে দু একবার হয়তো বলেছি। ডিসুজা কুরিয়েনদের সঙ্গে জোসেফের যথেষ্ট হৃদ্যতা ছিল। জোসেফও হয়তো গল্প করে থাকতে পারে। এবার একটা ডেলিকেট প্রশ্ন, ভাড়াটেদের কাউকে কি আপনার সন্দেহ হয়? ইসাবেল চুপ। প্রায় মিনিট খানেক নীরব থেকে বললেন, পিটার ডিসুজা ছিলেন জোসেফের বন্ধু। অ্যালবার্ট এই বাড়িতেই জন্মেছে। কুরিয়েনরাও আছে প্রায় 30 বছর। ওদের সম্পর্কে আমি কি মন্তব্য করব বলো? সজ্ঞানেরা আমাদের ক্ষতি করবে এ আমি ভাবতেও পারি না। ওদের সন্দেহ করলে তো জেসমিন, নির্মলা, হ্যারিদেরও সন্দেহ করতে হয়। নির্মলাও কি বহুদিনের পুরনো? হ্যাঁ, 16 বছর বয়স থেকে আছে। আর্মেনিয়ান চার্চ, কিছু বৃদ্ধাশ্রম আর অনাথালয়ের সঙ্গে যুক্ত। ওই রকমই একটা অনাথাশ্রম থেকে জোসেফ এনেছিলেন নির্মলাকে। এখন জেসমিনও আমার মেয়ে, নির্মলাও। কি কাণ্ড দেখো, নির্মলা এখনো তো তোমায় চা দিয়ে গেল না। দাঁড়াও দাঁড়াও, দেখি উঠে। ইসাবেলকে অবশ্য উঠতে হলো না। নির্মলা প্রায় তখনই ট্রে সাজিয়ে ঢুকেছে। ক্ষণিকের জন্য টুপুরের মনে হলো আড়াল থেকে তাদের কথা শুনছিল নাকি নির্মলা। চা কোল্ড ড্রিঙ্কস নামিয়েই সে চলে গেল বটে, তবে তার আগেই টুপুর তাকে মোটামুটি জরিপ করে নিয়েছে। চেহারাটায় একটু যেন আদিবাসী আদিবাসী ভাব। বছর 30-এর নির্মলার কালো কুলো মুখে একটা আপাত সরল্য থাকলেও খুদে খুদে চোখের ঘূর্ণন বলে দেয় সে মোটেই বোকা নয়। মিতিন কি নজর করল ব্যাপারটা? চা শেষ করে মিতিন বলল, চলুন আন্টি, এবার আপনার শোবার ঘরে যাই। তাহলে জেসমিনকে ডাকি, আমাকে একটু ধরুক। আমি হেল্প করব? এই না না, তুমি কেন, ওরা তো আছে। আচ্ছা,
আপনার প্রবলেমটা কি আন্টি? হাঁটু? শুধু হাঁটু নয়, সর্বাঙ্গই যেন অচল হয়ে আসছে। এই কমাসে যে কি হলো, পায়ে আর তেমন জোর পাই না, হাতে বল নেই, আঙুলগুলো বড্ড কাঁপে। অবশ্য আমার আর থেকেই বা কি লাভ, উনি নেই, আরাকিয়েল বংশের সৌভাগ্যের প্রতীক হিরেটাও বিদায় নিল। ইসাবেলের হাহাকারে টুপুরের চোখ ছলছল এবার। মিতিনের কিন্তু তেমন কোনো তাপ উত্তাপ নেই। গলা উঁচিয়ে ডাকলো জেসমিনকে। ভাইজিকে ধরে কাঁপা কাঁপা পায়ে হাঁটছেন ইসাবেল, পিছন পিছন মাসি বঞ্ঝি। ড্রয়িং রুমের ডান পাশের ঘরটি লাইব্রেরি। মোটা মোটা আইনের বইয়ে 4 দেওয়াল ঠাসা। আইনজ্ঞের টেবিল চেয়ার ছাড়াও একখানা গোল শ্বেতপাথরের টেবিল রয়েছে ঘরে, সাবেকি আরামকে দাঁড়াও। কড়ি বার্গাওয়ালা উঁচু সিলিং থেকে ঝুলছে 4 ডাঁটির ফ্যান। ঘরটা পেরোতে পেরোতে টুপুর প্রশ্ন করল, মিস্টার আরাকিয়েল বুঝি লয়ার ছিলেন? হুম, আঙ্কেলের বাবা ছিলেন ব্যারিস্টার, হাইকোর্টে প্র্যাকটিস করতেন, ভালো পোশাক ছিল। আর আঙ্কেল বিজনেস? অনেকটা ওই রকমই। আঙ্কেলের ঘোড়দৌড়ে খুব আগ্রহ ছিল, তার নিজের ঘোড়াও দৌড়তো কলকাতা আর ব্যাঙ্গালোরের ট্র্যাকে। পরে রেসের মাঠের রোজগার লাগিয়ে দেন বিভিন্ন কোম্পানিতে, নিয়মিত ডিভিডেন্ড পেতেন, দিব্যি চলে যেত। কথায় কথায় পরের ঘরখানায় পা রেখেছে টুপুর। আগের দুটো ঘর বড় ছিল বটে, কিন্তু এটা যেন বিশাল। 4খানা দরজার, একটা বাইরের প্যাসেজে বেরোনোর, একটা পাশের ঘরে যাওয়ার, তৃতীয়টি অন্দরকে যুক্ত করেছে, চতুর্থটি দিয়ে গাড়ি বারান্দার মাথার টেরেসটিতে যাওয়া যায়। লাইব্রেরির ঘরের দরজাটি ছাড়া বাকি 3টি দরজা অবশ্য বন্ধ। লম্বা লম্বা জানালায় ভারী ভারী পর্দা ঝুলছে। ঘরে ঢুকেই টুপুরের চোখ গিয়েছে সিন্ধুকে। গোলাকার হাতলওয়ালা দেওয়ালে গাঁথা আয়রন চেস্ট, বিছানার ওপাশে ঘরের কোনায়, প্রকাণ্ড খাটটি থেকে মাত্র হাত 5 দূরে। আস্তে আস্তে বাকি আসবাবেও দৃষ্টি ঘুরল টুপুরের। বিডে কারুকাজ করা ভারী চমৎকার 2টো কাঠের আলমারি, তাদের মাঝখানে একটা পুরনো অ্যাকোরিয়াম, সাহেবি আমলের ড্রেসিং টেবিল, মানুষ প্রমাণ দোলায়না, সবই বেশ ছড়িয়ে ছড়িয়ে সাজানো। মেঝের লতাপাতা স্কার্টিং যেন আলাদা একটা মাত্রা এনেছে সজ্জায়। শুধু হাল ফ্যাশনের স্ট্যান্ডে টিভিটাই যা খাপছাড়া। ইসাবেল খাটে বসেছেন, পাশে জেসমিন। মিতিন সোজা সিন্ধুকের সামনে গিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, একবার খোলা যাবে কি? অবশ্যই, দেখিয়ে দাও। পুরো লোহার পাল্লার ভিতর ভাগে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। সঠিক চাবি ছাড়া খোলার চেষ্টা করলে যা কিনা সশব্দে বেজে ওঠে। সিন্ধুকের 2টো তাকই প্রায় শূন্য। ফাঁকা ভেলভেটের বাক্স, একখানা ডায়েরি, কুচকাচ কাগজপত্র ছাড়া আর কিছুই নেই। নিচে বন্ধ লকার। জেসমিন বলল, ওখানে টাকা পয়সা আর শেয়ারের সার্টিফিকেট থাকে, দেখবেন কি? থাক। মিতিন নীল ভেলভেটের আধারখানা খুলে দেখল, আবার যথাস্থানে রেখে দিয়ে জিজ্ঞেস করল, বাক্সটা কি এখানেই ছিল না লকারে? আমি তো সেলফেই দেখেছি। খোলা ছিল না বন্ধ? বন্ধই। আচ্ছা আন্টি, হিরেটার কোনো ইন্স্যুরেন্স করানো হয়নি কেন বলতে পারেন? শুনেছি আমার শ্বশুর মশাই একবার চেষ্টা করেছিলেন। ইন্স্যুরেন্স কোম্পানি নাকি খুব বেশি টাকার প্রিমিয়াম হাঁকে, শর্ত দেয় অনেক, কোথায় রাখতে হবে, কিভাবে রাখতে হবে। শ্বশুর মশাই হিরে সিন্ধুক থেকে সরাতে রাজি হননি। জোসেফও আরও ব্যাপারে গা করেনি কোনো।
ও, এ তো অনেক পুরনো, 1972 সালের। ওটিও শ্বশুর মশাইয়ের। ওই বছর তিনি মারা যান। জোসেফ স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিয়েছিলেন। ডায়েরিটা রেখে মিতিন এবার পায়ে পায়ে এগোলো দেওয়ালে ঝোলানো একটা ছবির সামনে। হ্যাট কোট পরা এক সুপুরুষ সাহেবের ফটো। ফ্রেমে বাঁধানো ছবিটির নিচে ছোট শ্বেতপাথরের টেবিল, কাঠের চেয়ার, টেবিলে মোমদানিতে লাল বাটি মোমবাতি। অর্ধেক জ্বলা বাতি থেকে মোম গলে টেবিলেও ছড়িয়ে পড়েছে। ছবিতে চোখ রেখে মিতিন বলল, ইনি নিশ্চয়ই মিস্টার অ্যারাকেল। জেসমিন সিন্দুকের ডালা বন্ধ করে ইসাবেলকে চাবি দিয়েছে। পকেটের চাবি রাখতে রাখতে ইসাবেল ঘাড় নাড়লেন। হ্যাঁ, প্রায় 20 বছর আগের। মধ্য বয়সে উনি যেন আরো রূপবান হয়েছিলেন। ছবির নিচে মোমবাতি কে জ্বালান, আপনি? শুতে যাওয়ার আগে রোজ রাতে ওর ধ্যান করি, ওই চেয়ারে বসে। সুন্দর সুন্দর মোমবাতির সাপ্লায়ার কে? নিশ্চয় জেসমিন। লাজুক হেসে জেসমিন বলল, অন্য কোনো মোমবাতি আন্টি ব্যবহারই করবেন না। আচ্ছা, আপনার কারখানাটি কোথায়? কারখানা আবার কি, নিচের একটা গ্যারেজে নিজে নিজেই বানাই। হঠাৎ বেশি অর্ডার এসে গেলে নির্মলা সাহায্য করে হাতে হাতে। কথোপকথনের মাঝে টুপুরের দৃষ্টি হঠাৎ অ্যাকোরিয়ামে। দুটো রেড সোট টেল মারামারি জুড়েছে। একটা ধাড়ি অ্যাঞ্জেল ভারিক্কি ভঙ্গিতে এসে ঝগড়া থামালো। জলে ভাসমান কাঁচের পাত্র থেকে ফুটপাট কেঁচো খেয়ে চলেছে মলির ঝাঁক। গাপ্পি গোড়ামিনরা টহল দিয়ে বেড়াচ্ছে আপন মনে। আশ্চর্য, এত কাণ্ড কারখানা চলছে জলে, অথচ তলদেশ একদম স্থির। ঈষৎ সবজেটে জলে দুলছে ঝাঁঝি, ভাসছে জলজ উদ্ভিদ। মাছেরা হঠাৎ হঠাৎ ডুব দিচ্ছে তলায়। সব মিলিয়ে কি অপরূপ দৃশ্য! বদলে বদলে যাচ্ছে দৃশ্যগুলো প্রতি মুহূর্তে। তাকিয়ে থাকতে থাকতে চোখে যেন নেশা লেগে যায়। সত্যি কি নিশ্চিন্ত জীবন মাছেদের। চুরিচামারির বালাই নেই, শোকতাপ নেই। বাড়ির কর্তা মারা গিয়েছেন, তাই নিয়েও কোনো বিকারও নেই। দিব্যি মজাসে আছে। আহারে, মানুষের জীবনও যদি এমন হতো। ইসাবেলের ঘর থেকে বেরিয়ে আরাকিয়ালদের দোতলাটা ঘুরে ঘুরে দেখছিল মিতিন। ভিতর বারান্দা, রান্নাঘর, বাথটব শোভিত স্নানাগার, নির্মলার থাকার জায়গা, জেসমিনের ডেরা। জেসমিন থাকে ইসাবেলের শয়নকক্ষের একেবারে উল্টো প্রান্তে। ঘরটা ওরকমই বড়, তবে আসবাবপত্র দিব্যি আধুনিক। কম্পিউটার, টিভি আর মিউজিক সিস্টেম মজুদ। এ ঘর থেকেও টেরেসে যাওয়ার একটা দরজা আছে। টেরেসে দাঁড়িয়ে মিতিন বলল, আপনাদের গাড়ি বারান্দারই ছাদটাই কিন্তু বাড়ির সেরা জায়গা। হ্যাঁ, কি হাওয়া এখানে! মিতিন টুপুরের সঙ্গে ঘুরছিল জেসমিন। হেসে বলল, এই জায়গাটা আমারও খুব প্রিয়। কত সময় আমি এখানে বসে গান শুনি, বই পড়ি। টুপুর বলল, আমি হলে তো মাদুর পেতে এখানেই শুয়ে থাকতাম। পারতে না, বড্ড মশা। এবার এক কাপ কফি হবে নাকি? চলতে পারে, তবে তার আগে একবার নির্মলার সঙ্গে বসবো। জেসমিনের হাসি নিপল। আপনার কি নির্মলাকে সন্দেহ হয় ম্যাডাম? নট এক্স্যাক্টলি। সেদিন রাতের ডিটেলটা আমি প্রত্যেকের মুখ থেকেই আলাদা আলাদাভাবে শুনতে চাই। নিচের ভাড়াটেদের কাছেও যাব। বেশ, নির্মলাকে পাঠিয়ে দিচ্ছি। নিজের ঘরের মধ্যে দিয়ে অন্দরে গেল জেসমিন। মিনিট দুয়েকের মধ্যে নির্মলা হাজির। কোমরে জড়ানো ন্যাপকিনে হাত মুছতে মুছতে বলল, আমায় ডাকছেন? কোনো ঘোরপ্যাচ নয়। মিতিন সরাসরি প্রশ্ন হানল, হিরেটাকে সরিয়েছে বলো তো? নির্মলা পলকের জন্য থতমত। পরক্ষণে অবাক স্বরে বলল,
আমি কি করে বলবো? তুমিই তো বলবে। চুরিটা হয়েছে মিস্টার আরাকিয়েলের মৃত্যুর রাতে, এবং একমাত্র তুমিই গোটা রাত ওই ঘরে ছিলে। কে বলেছে? তা জানার তো দরকার নেই। যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। নির্মলা একটুক্ষণ চুপ। আস্তে আস্তে ঠোঁটে একটা ফ্যাকাশে হাসি ফুটেছে। কেটে কেটে বলল, খবরটা যেই দিয়ে থাক ভুল বলেছে। আমি মোটেই সারা রাত ওই ঘরে ছিলাম না। দুবার তো কিচেনে গিয়েছিলাম কফি বানাতে। কখন? কত রাতে? মিসেস আরাকিয়েল জেসমিনের ঘরে শুতে যাওয়ার পর? হ্যাঁ, জেসমিন আন্টিকে নিয়ে গেল। একতলার পিটার আঙ্কেল তো আগেই নেমে গিয়েছিলেন নিচে। মিস্টার হ্যারি আর অ্যালবার্ট গিয়ে বসলেন লাইব্রেরি রুমে। আঙ্কেলের ফিউনারাল নিয়ে ওরা আলোচনা করছিলেন। তখনই মিস্টার হ্যারি আমায় ডেকে কফি বানাতে বলেন। তার মানে আঙ্কেলের ঘরে তখন আর কেউ নেই? না, মিস্টার কোরিয়ান ছিলেন। উনি অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। আঙ্কেলের মাথার কাছে দাঁড়িয়ে প্রেয়ার করছিলেন। আমি ওকেও 1 কাপ কফি দিই। আচ্ছা, মিস্টার কুরিয়েন ছিলেন কতক্ষণ? কফি শেষ করেই তো চলে গেলেন। ফের সেই সকালে এসেছিলেন। ও, তুমি শুধু রয়ে গেলে মিস্টার আরাকিয়েলের ঘরে? একা ছিলাম না। কাপগুলো রাখতে এসে জেসমিনের রুমে গিয়েছিলাম আন্টিকে দেখতে। ফিরে দেখি মিস্টার হ্যারি আর অ্যালবার্ট বসে আছেন আঙ্কেলের পাশে। তারপর? ওরা আমায় বলেন একটু রেস্ট নিতে। আমার একদম ইচ্ছা করছিল না। আঙ্কেল আমাকে আশ্রয় দিয়েছিলেন, নিজের মেয়ের মতো মনে করতেন। নির্মলার গলা আবেগে বুঝে এলো। ঘন ঘন চোখ মুছছে। মিতিন যেন দেখেও দেখল না। কাঠখোট্টা ভাবে বলল, আর দ্বিতীয়বার কফি করতে গেলে কখন? 3:30 নাগাদ মিস্টার হ্যারির ঢুলুনি আসছিল। ঘুম তাড়াতে। তুমি ছাড়া তখন কি মিস্টার হ্যারি শুধু আঙ্কেলের কাছে? অ্যালবার্টও ছিল। ওদের কফি দিয়ে এরপর আমি নিজের রুমে যাই। শুতে? না, মা ম্যারির কাছে প্রার্থনা করছিলাম আঙ্কেলের আত্মা যেন শান্তি পায়। ফের আঙ্কেলের ঘরে এলে কখন? ভোর হওয়ার মুখে মুখে। তা তখন ঘরে কে কে ছিল? কেউ না। অ্যালবার্ট নিচে চলে গিয়েছিল। মিস্টার হ্যারি ঘুমাচ্ছিলেন ড্রয়িং রুমে। আমি গিয়ে বসার পরেই অবশ্য মিস্টার হ্যারি জেগে যান। তারপর সকাল হওয়া পর্যন্ত তো আমি আর মিস্টার হ্যারি। নির্মলা মিতিনের চোখে চোখ রাখল। পুলিশকেও আমি এই একই কথা বলেছি, মিলিয়ে দেখবেন। ঠিক আছে, তুমি যাও। জেসমিনকে বলো আমরা ড্রয়িং রুমে আসছি, ওখানেই কফি খাবো। নির্মলা চোখের আড়াল হতেই টুপুর কলকলিয়ে উঠল। নির্মলাকে পুরো বিশ্বাস করো না মিতিন মাসি, ওর চোখ দুটো মোটেই সুবিধার নয়। দুনিয়ায় কজনই বা পুরোপুরি সত্যি বলে রে টুপুর। ঘেঁটে ঘেঁটে সত্যিটাকে বের করতে হয়। কিছু কি ধরতে পারলে? সবে তো কলির সন্ধে। চল, কফিতে চুমুক দিয়ে আজকে একতলার কাজটাও চুকিয়েই ফেলি। শুধু কফি নয়, সঙ্গে এবার প্লেট ভর্তি কাজু চানাচুর। জেসমিন জোর করে একখানা খামও ধরিয়ে দিল মিতিনকে। অগ্রিম বাবদ চেক না নিলে আন্টির নাকি অস্বস্তি হবে। ইসাবেলের সঙ্গে অবশ্য আর দেখা হলো না মিতিনদের। তিনি বিশ্রাম নিচ্ছেন ঘরে। জেসমিনকে বিদায় জানিয়ে মিতিন টুপুর এসেছে ডিসুজাদের ঘরে। একবার নয়, বার 3 বেল বাজানোর পর পাল্লা খুলেছেন দশাশয়ী চেয়ারার এক প্রবীণ। বছর 70-এর মানুষটির গায়ের রং ঈষৎ তামাটে, মাথা জোড়া টাক, চোখের পাতা ফোলা ফোলা, পরনে গ্যালিস দেওয়া প্যান্ট আর হাফাতা গেঞ্জি। হাসি হাসি মুখে বৃদ্ধ বললেন, ইয়েস। ইংরেজিতেই কথা বলতে শুরু করলো মিতিন। হেসে বলল, আমি দোতলার হিরে চুরির ব্যাপারে তদন্ত করতে এসেছি। কি চুরি? হিরে, মিস্টার জোসেফ আরাকিয়েলের। না না, আমি মিস্টার ডিসুজা। আরাকিয়েলের ওপরে থাকে, ওই যে সিঁড়ি। টুপুর আর মিতিন মুখ চাওয়াচাই করলো।
ভদ্রলোক বোধহয় কানে ভালো শোনেন না। এর সঙ্গে কিভাবে কথা চালানো যায়? তাড়াতাড়ি ব্যাগ খুলে মিতিন নিজের কার্ডটা বের করে দিল। চোখ থেকে অনেকটা তফাতে ধরে পড়লেন পিটার। তারপর একবার মিতিনকে দেখছেন, একবার টুপুরকে। গলা সামান্য চড়িয়ে মিতিন বিনীতভাবেই বলল, আমরা কি একটু ভিতরে যেতে পারি? ও শিওর, কাম ইন। বড়সড় ড্রয়িং রুমখানা রীতিমতো অবিন্যস্ত। সোফাগুলো দামি, কিন্তু এখন বেশ টেরা বেঁকা দশা। কাগজ, জলের বোতল আর সিগারেটের প্যাকেট ছড়িয়ে আছে যত্রতত্র। সেন্টার টেবিলে তাস। ঘরটা বোধহয় পরিষ্কারও হয় না নিয়মিত। আসবাব, কার্পেট, মেঝেতে ধুলোর আস্তরণ। মিতিন টুপুর অন্দরে আসতেই পিটার যেন খানিক ব্যস্ত হয়েছেন। বিছানো তাস প্যাকেটে ভরতে ভরতে বললেন, বসো। বিপত্নিকের ফ্ল্যাট তো একটু অযত্নেই থাকে। না না, ঠিক আছে। মিতিন আর টুপুর বসেছে পাশাপাশি। মিতিন ফের গলা তুলে বলল, আচ্ছা, আপনি নিশ্চয়ই হিরে চুরির সংবাদটা জানেন? জানবো না? এত থানা পুলিশ হয়ে গেল। উফ, পুলিশ আমাদের যা নাস্তানাবুদ করেছে। অ্যালবার্ট মানে আমার ছেলে তো বাড়িতে থাকতেই চাইছে না। এমনি মা মারা যেতে কেমন ছন্ন ছাড়া হয়ে গেল। তা এখনো বুঝি উনি বাড়ি নেই? আজ একটা কাজে বেরিয়েছে। দুজন ফরাসি ট্যুরিস্টকে কলকাতা দেখাচ্ছে। ও, গাইডের কাজ করেন বুঝি? ওই আর কি। ও যে কখন কি করে। টুপুর কানে কানে মিতিনকে বলল, তাহলে আর এখানে বসে কি লাভ, চলো উঠে পড়ি। মিতিন যেন শুনেও শুনল না। সামান্য ঝুঁকে পিটারকে বলল, আচ্ছা, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? জেরা নয়, কৌতূহল। বলো, কি জানতে চাও? তবে আমি ওই চুরির ব্যাপারে কিন্তু কিছু বলতে পারবো না। হিরেটার ব্যাপারে তো জানেন? জোসেফের মুখে শুনেছি। ওর ঠাকুরদা ছিলেন সুরাটের নামি ডাক্তার। গুজরাতের কোনো এক স্থানীয় রাজাকে কঠিন অসুখ থেকে বাঁচিয়ে ওই হিরে উপহার পেয়েছিলেন। জোসেফ বড় সাবধানে রাখত ওই রত্নটাকে। আপনি কখনো হিরেটা দেখেছেন? না, অনাত্মীয় কাউকে দেখানোর নাকি রেওয়াজ ছিল না। আচ্ছা, আরাকিয়েল পরিবার সম্পর্কে আপনার ঠিক কি ধারণা? আমি ওদের খুব সম্মান করি। অর্থবান আর্মেনিয়ান হিসেবে জোসেফের একটা অহংকার ছিল বটে, তবে আচার ব্যবহারে কখনো সৌজন্যের অভাব দেখিনি। সত্যি বলতে কি, দীর্ঘদিন রেলে চাকরি করেছি। রিটায়ারমেন্টের আগে ডিজিএম হয়েছিলাম। কিন্তু জোসেফের তুলনায় আমি তো নেহাতি চুনোপুটি। অথচ জোসেফ আমাকে বন্ধুর মতোই দেখত। ইদানিং জোসেফ দান ধ্যানও করছিল খুব। কলকাতার আর্মেনিয়ান কলেজ অ্যান্ড ফিলান্থ্রপিক একাডেমিতে মোটা ডোনেশন দিত। প্রায় বলতো বউঠৌ না থাকলে গোটা সম্পত্তিটাই নাকি লিখে দিত একাডেমিকে, কোনো হোম ঠোম করার জন্য আর কি। আর্মেনিয়ান থেকে অনেক গরিব দুঃখী ছেলে এসে এখানে পড়াশোনা করছে, তো তারা যেন এখানে একটা আস্তানা পায়। মিতিনের ভুরুতে পলকা ভাঁজ পড়েই মিলিয়ে গেল। আর মিসেস আরাকিয়েল, তিনি কেমন? যথেষ্ট সহৃদয় মহিলা। আমার স্ত্রী মারা যাওয়ার পর মিসেস আরাকিয়েল যেভাবে পাশে এসে দাঁড়িয়েছিলেন তা বলার নয়। তাই তো সেদিন দুঃসংবাদটা পেয়েই অ্যালবার্টকে নিয়ে ওপরে ছুটলাম। অ্যালবার্ট এমনি অবশ্য দোতলায় বেশি যেতে চায় না। কেন? জেসমিন ওকে তেমন পছন্দ করে না। যে মেয়েটা একটু নাক উঁচু ধরনের। ওর মামারা ছিল গার্লস্টোন ফ্যামিলির, সেই দেমাকেই যেন ফুটছে। টুপুর জিজ্ঞেস করল, গার্লস্টোনরা খুব বড় লোক ছিলেন বুঝি? শুধু বড় লোক কি বলছো, যাকে বলে টাকার কুমির। জোহানেস গার্লস্টোন তো একসময় 350 বাড়ি বানিয়েছিলেন কলকাতায়। দক্ষিণ কলকাতার কুইন্স পার্ক, সানি পার্ক ওর হাতেই তৈরি।
এখন যেখানে নিজাম প্যালেস দেখো, ওই জায়গাটাও ছিল গার্লস্টোনদের। বিশাল একটা পার্ক ছিল ওখানে, গার্লস্টোনদেরই নামে। তারপর তো হায়দ্রাবাদের নিজাম জায়গাটা কিনে। পিটার বকবক করেই চলেছেন। মিতিন থামালো বৃদ্ধকে। গল্পের মাঝেই প্রশ্ন জুড়ল, আপনার সঙ্গে জেসমিনের সম্পর্ক কিরকম? আমি ওই মেয়ের সঙ্গে পারতপক্ষে কথা বলি না, এমন অসভ্য। যাকে আমার ফ্ল্যাটের পাশেই বাহারি মোমবাতি বানাচ্ছে, ভুলেও একটা উপহার দিল না কোনোদিন। সত্যি এ ভারী অন্যায়। আচ্ছা, হ্যারির সঙ্গে আপনার পরিচয় আছে? অল্প স্বল্প, দেখা হলে হাসে, কেমন আছে জিজ্ঞেস করে। তবে অ্যালবার্টের সঙ্গে ওর খাতিরটা আর একটু বেশি। তা কি করে হলো? শুনেছি হ্যারির হোটেল শিলটনকে ও ট্যুরিস্ট জোগাড় করে দেয় নাকি। বুঝলাম। মিতিন কবজি উল্টে ঘড়ি দেখল, দুম করে প্রশ্ন থামিয়ে বলল, অনেক ধন্যবাদ মিস্টার ডিসুজা। আজ তাহলে উঠি। আচ্ছা, পরে একদিন অ্যালবার্টের সঙ্গে না হয় মোলাকাত হবে। ওই হতচ্ছাড়াটাকে কি সহজে বাড়িতে পাবে? বরং অ্যালবার্টের মোবাইল নম্বরটা রাখো, তবে হীরের ব্যাপারে ও কিছু বলতে পারবে বলে মনে হয় না। মিতিন আর কথা বাড়ালো না, নম্বরটা চুপচাপ তুলে নিল নিজের মোবাইলে। পিটারের ফ্ল্যাট থেকে বেরিয়ে টুপুর ফিক করে হাসল। চেঁচিয়ে চেঁচিয়ে কথা চালাতে গিয়ে তোমার গলা চিড়ে যায়নি তো মিতিন মাসি? উফ, তাও আবার ইংরেজিতে। একটা অভিজ্ঞতাও হলো। ভাবছি এবার থেকে জেরা করতে বেরোলে ব্যাগে লবঙ্গ রেখে দেব। কুরিয়ানের ফ্ল্যাটে অবশ্য চিৎকারের প্রয়োজন হলো না, ফটর ফটর ইংরেজি বলারও নয়। বছর 60 কেরালাইট খ্রিশ্চানটি ভালোই বাংলা জানেন, সম্ভবত ব্যবসার সুবাদেই। শীর্ণকায় মিসেস কুরিয়ানও বোঝেন মোটামুটি। তবে মিতিনের ভিজিটিং কার্ড দেখে আর আগমনের উদ্দেশ্য শুনে দুজনেরই কেউই প্রীত হলেন না। মিতিন বসতে না বসতেই কুরিয়ান গজগজ করে উঠলেন, এভাবে আমাকে বারবার জ্বালাতন করার কি অর্থ? বিরক্তটাকে বিশেষ আমল দিল না মিতিন, ঠান্ডা গলায় বলল, উপায় নেই বলেই তো আশা। মিস্টার আরাকিলের মৃত্যুর রাতে আপনার হোয়ার অ্যাবাউটসটা জানাটা তো খুব ভাইটাল। পুলিশকে বলেছি। আমাকেও বলুন। আপনি কে? হ্যাঁ, লুঙ্গি শার্ট পরা কুরিয়ান তাচ্ছিল্যের সুরে বললেন, মিসেস আরাকিয়েল আপনাকে অ্যাপয়েন্ট করেছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? আপনার প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। বলবেন কি না বলবেন সে আপনার ইচ্ছে। মনে রাখবেন, লজিক্যালি আপনি কিন্তু মেন সাসপেক্ট। মোটা মোটা সাদা গোঁফের ফাঁক থেকে প্রশ্ন ঠিকরে এলো, কোন হিসেবে? কারণ তো অনেক। প্রথমত, আপনার চিটফান্ডের অবস্থা এখন খুব ভালো নয়। যারা টাকা রেখেছিল তুলে নিতে চাইছে, আর আপনিও টাকা ফেরত দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। আর দ্বিতীয়ত, আপনার আগের কোম্পানিগুলো, মানে এখনকার বিজনেস আগে যেসব নামে ছিল। এই দাঁড়ান, আপনি আমার ব্যবসার এত খবর পেলেন কোত্থেকে? শুনুন, বাজারে আপনার রেকর্ড তো ভালো নয় স্যার, খবর তো বাতাসে উড়ছে। তারপর ধরুন, চটজলদি লাভের আশায় যেসব শেয়ার কিনেছিলেন সেগুলোও তো ডুবুডুবু। হালে পানি পেতে এখন আপনার অনেক টাকার দরকার। পুলিশ তো বলছে আপনি সম্ভবত ডায়মন্ডটা বেচে। বেচার প্রমাণ পুলিশের হাতে আছে নাকি? প্রমাণ পুলিশ ঠিক বের করে নেবে। একবার হাতে দড়ি পড়তে পড়তে বেঁচে গিয়েছেন, এবার আপনাকে গারদে পোড়া এমন কিছু শক্ত হবে না। আপনি কিন্তু বাড়ি বয়ে এসে আমার ইনসাল্ট করছেন ম্যাডাম। ইনসাল্ট কি সতর্কবাণী সেটা পরেই টের পাবেন। শুধু শুনে রাখুন, আপনি যে সেদিন সিন্দুক খুলেছিলেন তার কিন্তু একজন প্রত্যক্ষদর্শী আছে। মিথ্যে, ডাহা মিথ্যে, আমি সিন্দুক স্পর্শও করিনি। নির্মলা যখন কফি বানাতে গেল তখন কি একা ঘরে শুধুই ধ্যান করছিলেন? ভুলে যাবেন না, ও ঘরের 4টে দরজাই তখন খোলা। মোটেই না, ভিতর বারান্দার দরজা তখন ভেজানো ছিল।
হো, প্রেয়ার করতে করতে সেটাও লক্ষ্য করেছেন তাহলে? হ্যাঁ, না মানে আগেই চোখে পড়েছিল। বটে। মিতিনের ধারালো দৃষ্টির সামনে এবার যেন বেশ মিইয়ে গেলেন কুরিয়ান। নরম স্বরে বললেন, আপনি কিন্তু মিছিমিছি আমাকে জড়াচ্ছেন ম্যাডাম। মা মেরির নামে শপথ করে বলছি, হিরে আমি নিইনি। এতক্ষণে মিসেস কুরিয়ানেরও বাক্য ফুটেছে। ক্ষুব্ধ স্বরে বললেন, আমার স্বামী আর যাই হন চোর বাটপার নন, নেহাতি সংসারী মানুষ আমরা। দুটো মেয়ে আছে, তাদের ভালো ঘরে বিয়েও দিয়েছি। সমাজে আমাদের প্রতিষ্ঠাও তো কম নয়। এক সময় হয়তো ব্যবসায় একটু এদিক ওদিক হয়েছিল ঠিকই, তা বলে উনি অন্যের বাড়ি থেকে হিরে হাতিয়ে নেবেন? এ আমি মরে গেলেও বিশ্বাস করব না। ঢের হয়েছে, এখন আপনারা আসতে পারেন। মিস্টার কুরিয়ানের পাংশু হয়ে থাকা মুখখানা 2-4 সেকেন্ড দেখল মিতিন। তারপর মিসেস কুরিয়ানকে বলল, বেশ তো, চলে যাচ্ছি। আপনি বরং আপনার হাজব্যান্ডকে একটা প্রশ্ন করবেন। একা ঘরে মিস্টার আরাকিয়েলের মৃতদেহের উপর ঝুঁকে উনি ঠিক কি করছিলেন? বলেই আর বসল না মিতিন। দ্রুত পায়ে বেরিয়ে এসেছে টুপুরকে নিয়ে। টুপুরের পেট কৌতূহলে ফুলছিল। গাড়ি বারান্দায় এসে জিজ্ঞেস করল, এটা কেমন হলো মিতিন মাসি? জানলে কি করে মিস্টার কুরিয়ানি যে সিন্দুক খুলেছিলেন? মিতিন মুচকি হাসল। ধরে নে মনুষ্যক্ষে দেখেছি। তুমি শিওর হিরে মিস্টার কুরিয়ানি নিয়েছেন? ক্রমশ প্রকাশ্য। সবে তো পেঁয়াজের খোসা ছাড়ানো শুরু হলো, এবার দেখ না একটু একটু করে কেমন ঝাঁঝ ছড়ায়। আশ্চর্য, মিস্টার কুরিয়ানের ব্যবসার হাল হকিকতি বা এত জেনে ফেললে কিভাবে? 2-2 4 করে। মিতিন আলগা টোকা দিল টুপুরের মাথায়। বুদ্ধিটাকে একটু খেলা, বুঝলি? বুদ্ধিটাকে একটু খেলা, তাহলেই বুঝে যাবি। টুপুর বাংলা খবরের কাগজটা উল্টাচ্ছিল। পার্থমেশও যতক্ষণ থাকে কাগজ তো হাতে পাওয়ার উপায় নেই। বাথরুমে নিয়েও যায় আজকাল। কমোডে বসে খবর মুখস্থ করে। এছাড়া শব্দজব্দ তো আছেই। চায়ে চুমুক দিতে দিতে শব্দজব্দ, ভাতের গ্রাস মুখে তুলতে তুলতে শব্দজব্দ, এমনকি বেরোনোর আগে জুতো পরতে পরতেও শব্দ মাথায় এলে টুক করে বসিয়ে দিচ্ছে ছকে। ভাগ্যিস আজ তাড়াতাড়ি প্রেসে ছুটল, নইলে থোড়াই এই 9:30 কাগজ হাতে পেত টুপুর। কিন্তু খবরের কি ছিরি! হাওড়ায় গুম খুন, পেরুতে ভূমিকম্প, ইরাকে বোমা বিস্ফোরণ, শ্যামনগরে রেল অবরোধ, উফ, একটাও কি সুসংবাদ থাকতে নেই? বেজার মুখে খেলার পাতায় গেল টুপুর। আছে আছে, সানিয়া মির্জা জিতেছে কাল। সিনসিনাটি ওপেনে সানিয়া মির্জা 3rd রাউন্ডে উঠল, এক চেক প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে। টুপুর ঝুঁকে পড়তে শুরু করলো খবরটা। 3 সেটের লড়াই হয়েছে। প্রথম সেটে হেরে গিয়েছেন সানিয়া। পরের 2টো সেটে আচমকাই মনুসংযোগে ব্যাঘাত। মিতিন মাসি কথা বলছে মোবাইলে। হ্যালো, am I talking to Mr. Albert D'Souza? ব্যাস, সানিয়া মির্জা মাথায়। টুপুর প্রায় চেঁচিয়ে বলতে যাচ্ছিল, তুমি অ্যালবার্টকে ফোন করেছো? তার আগেই মিতিন মাসির আঙুল উঠে এসেছে ঠোঁটে। চুপ, এবং সঙ্গে সঙ্গে অন করে দিয়েছে লাউডস্পিকার। টুপুর শুনতে পেল একটা তরবরে গলা ইংরেজিতে বলছে, ও, আপনি তাহলে কাল আমাদের ফ্ল্যাটে এসেছিলেন? হ্যাঁ স্যার। মিতিনের গলায় মধু ঝরছে। আপনার বাবার সঙ্গে আলাপ হলো, কি চমৎকার মানুষ। তো আমায় কেন ফোন করেছেন? একটা খবর দেওয়ার ছিল। মিতিন ঝটতি বলল, হীরের সন্ধান পেয়ে গিয়েছি। 1 সেকেন্ড বুঝি থমকে রইল গলাটা, তারপরই উচ্ছ্বাসে উঠছে। পেয়ে গেলেন এত তাড়াতাড়ি? কে নিয়েছিল? নামটা বলা এখনই ঠিক হবে না। হীরে এখনো হাতে আসেনি, জাস্ট একটা স্টেপ বাকি। ও, আপনার কাছ থেকে শুধু একটা ইনফরমেশন চাই, তাহলেই হীরেটা লোকেট করে ফেলবো। কি বলুন তো? ফোনে বলা যাবে না। আপনার সঙ্গে যদি একবার দেখা করা যায়। এখন?
যদি আজ দুপুরে সময় দেন। কিন্তু আমি যে আজ হোল ডে বিজি। মাঝে কি একটু টাইম বের করা যায় না? এত ব্যস্ত হয়ে পড়েছেন কেন বলুন তো? খুব ফিশি মনে হচ্ছে। গোটা ব্যাপারটাই তো ফিশি মিস্টার ডিসুজা। আমার মনে হয় আপনিও চান হিরেটা এখনই উদ্ধার হোক। আফটার অল আপনাকেও তো কম হ্যারাস্ট হতে হয়নি। তা ঠিক, জ্যাসমিনকেও একটা শিক্ষা দেওয়া দরকার। মহারানীর স্পর্ধা কত, অ্যালবার্ট ডিসুজাকে কিনা চোর ভাবে। দেখা হলেই সব জানতে পারবেন। তাহলে কখন আমরা মিট করছি? এক কাজ করুন, 1:30, না 2 নাগাদ চলে আসুন। কোথায়? ভিক্টোরিয়া সাউথ গেট। ফাইন, আমি পৌঁছে যাব। মোবাইল অন করে মিতিন বলল, তাহলে আমরা 1:30টায় রওনা দিই, কি বল? সে নয় যাওয়া যাবে, কিন্তু তুমি এত কায়দা করে ডাকলে কেন? জাস্ট একটু ভাঁজ মেরে নিলাম, নইলে থোড়াই রাজি হতো। তাও তোমাকে গিয়ে তো হীরের ব্যাপারে কিছু একটা বলতে হবে। সে তখনকার কথা তখন ভাববক্ষণ। যা যা, সকাল সকাল স্নানটা সেরে নে। তক্ষুনি অবশ্য উঠল না টুপুর। হাতে এখনো অনেক সময় আছে। খেলার পাতাটা পড়ল খুঁটিয়ে খুঁটিয়ে। তারপর গিয়ে উঁকি দিয়েছে রান্নাঘরে। আজ চিতল মাছের গাদা এনেছে পার্থমেশো। সাবধানে কাঁটা ছাড়াচ্ছে আরতি দিদি। মুইঠা বানাবে। ওয়াও! তাক থেকে বয়াম পেরে টুপুর কুলের আচার বের করলো খানিকটা। চাকতে চাকতে বুমবুমের সঙ্গে খুনসুটি চলল বেশ কিছুক্ষণ। খুব টিন পড়ার নেশা হয়েছে বুমবুমের। ছো মেরে বইটা কেড়ে নিতেই সে কি চিৎকার! ইতিমধ্যে হাতিবাগান থেকে মার ফোন এসে গেল। মিতিন মাসির কাছে টুপুরের সারাদিনের রুটিন জানতে চেয়েছেন মা। এরপরই তার ডাক পড়বে টের পেয়ে টুপুর শটান বাথরুমে। স্নান করতে করতেই হঠাৎই তার মাথায় ফিরে এলো হিরে চুরির ঘটনাটা। কুরিয়ানকেই যদি সন্দেহ মিতিন মাসির, তাহলে আবার অ্যালবার্টকে ডাকাডাকি কেন? মিস্টার আরাকিয়ালের কাছে একা থাকাই যদি বিচার্য হয়, নির্মলা মেরি বিশ্বাস তবে ছাড় পায় কোন হিসেবে? হিরে সরিয়ে অন্যত্র লুকিয়ে রাখা নির্মলার পক্ষে কি এমন কঠিন কাজ? হীরের তো লয় ক্ষয় নেই, কম্পাউন্ডেরই কোথাও মাটিতে পুঁতে রাখলে কে খোঁজ পাবে? রান্নাঘরের কৌটো বাউটায় থাকলেই বা দেখছে কে? আটা ময়দার লেচিতেও তো হিরেটা পুড়ে রাখা যায়। তারপর কোনো একদিন মকা বুঝে কেটে পড়লেই ব্যাস 2 কোটি টাকার মালকিন। নির্মলাকেই ভালো করে চেপে ধরা উচিত। বাহাদুরকেই বা ধর্তব্যের মধ্যে আনছে না কেন মিতিন মাসি? সেদিন রাত 2টোর পর বাহাদুর কি একবারও দোতলায় ওঠেনি? সারা রাত দরজা খোলা, কেউ এ ঘরে নিদ্রায়, কেউ ও ঘরে। তখন যদি বাহাদুর... না, মাথা খারাপ করে লাভ নেই, দেখাই যাক না কোথাকার জল কোথায় গড়ায়। পাক্কা 2টোয় টুপুরা পৌঁছে গেল ভিক্টোরিয়ায়। চড়া রোদে পুড়ছে পৃথিবী। ট্যাক্সি থেকে নেমেই মাসি বঞ্জি দেখতে পেল ভিতরের নুড়ি ছড়ানো পথ ধরে বাইরে আসছে এক বিচিত্র দর্শন মানুষ। চেহারাই নয়, শ্বাস পোশাকে। টাইট জিন্সে অজস্র তাপ্পি, ঢোলা টি শার্টে রামধনু রং ঝিকমিক। বয়স 30-35, থুতনিতে ছাগলদাড়ি, চোখে সবজেটে সানগ্লাস, চুল সজারু কাটার মতো খাড়া খাড়া। টুপুর অস্ফুটে বলল, অ্যালবার্ট নাকি? মনে হচ্ছে। মিতিন মোবাইলের বোতাম টিপল। দাঁড়া, ভেরিফাই করে নি। মোক্ষম কৌশল। বিচিত্র দর্শন এদিক ওদিক তাকাচ্ছিল। হঠাৎই পকেট থেকে সেলফোন বের করে নম্বরটা দেখতে লাগলো। সঙ্গে সঙ্গে মিতিন হাত তুলল। হাই, আমি এখানে। কাঁধ দোলাতে দোলাতে এগিয়ে এলো অ্যালবার্ট। সানগ্লাস খুলে টুপুরকে একবার দেখে নিয়ে মিতিনকে বলল, আপনি মিসেস ডিটেকটিভ? ইয়েস, চলুন না ছায়ায় গিয়ে কথা বলি। আপত্তি করলো না অ্যালবার্ট, তবে শিরিষ গাছের নিচে সরে এসে বলল, আমার কিন্তু হাতে সময় নেই, ভেতরে টুরিস্ট আছে। জাস্ট 2-4 মিনিট। 1-2 পয়েন্ট মিলিয়ে নিয়ে আপনাকে ছেড়ে দেব। কি পয়েন্ট? জেসমিন সেদিন সারা রাত কি করছিল? আগেই ধরেছিলাম সর্ষের মধ্যেই ভূত।
অ্যালবার্ট খুশকুটে মার্কা দাড়িতে হাত বোলালো। নইলে আমার পেছনে পুলিশ লালায়। বলুন বলুন, মনে করে করে বলুন, আপনার উপরেই কিন্তু সব নির্ভর করছে, কিচ্ছু মিস করবেন না। আমার নিখুঁত স্মরণে আছে। নির্মলা এসে ডেথ নিউজটা দিতেই বাবা হাউমাউ করে উঠল। তাকে নিয়ে গেলাম দোতলায়। জ্যাসমিন তখন অ্যালবার্ট নাক চোখ মুখ একসঙ্গে কুঁচকলো। ইয়েস, জ্যাসমিন তখন জোসেফ আঙ্কেলের মাথার পাশে ফোঁচ করে নাকা কান্না কাঁদছে। দৃশ্যটা সহ্য হচ্ছিল না। বাবাকে নিচে পৌঁছিয়ে দিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসেছিলাম। হ্যারি আসার পর আবার ঢুকলাম আঙ্কেলের ঘরে। আচ্ছা, মিস্টার হ্যারি এলেন কখন? অ্যারাউন্ড 12। জ্যাসমিন তখন আন্টিকে সান্ত্বনা বাক্য শোনাচ্ছে। তারপর জেসমিন কি করলো? অনেকক্ষণ তো বসেই ছিল ওখানে। তারপর তো আন্টিকে নিচে রুমে নিয়ে গেল। ও, তখন কটা বাজে? রাত 1:45। হ্যাঁ, 2। আর তো রাতে জেসমিনকে দেখেনি নাকি? একবার যেন দেখেছিলাম। কখন যেন ভালো করে মনে করুন, স্টেপ বাই স্টেপ। ওয়েট, ওরা যাওয়ার পর তো আমি আর হ্যারি এলাম লাইব্রেরি রুমে। আঙ্কেলের সৎকার নিয়ে হ্যারির সঙ্গে কথা হচ্ছিল। হ্যারির মাথা ধরেছিল খুব। নির্মলাকে কফি বানাতে বলল। নির্মলা গেল কিচেনে। তখন নিশ্চয়ই মিস্টার আরাকিয়েলের বডির পাশে কেউ নেই। নো, কুরিয়ান আঙ্কেল ছিলেন তো, উনি তো কফি খেয়েই নিচে গেলেন। আর আপনারা লাইব্রেরি রুমে রইলেন? আমরা তো তখন ড্রয়িং রুমে। ইনফ্যাক্ট কফিটাও তো খেলাম ড্রয়িং রুমে বসে। হ্যারি ল্যান্ডলাইন থেকে পরপর ফোন করছিল যে রিলেটিভদের। অত রাতে আত্মীয়দের ফোন? নট ইন দিস কান্ট্রি ম্যান। অস্ট্রেলিয়া, স্টেটসে, আর্মেনিয়ায়, গোটা বিশ্বেই তো ওদের আত্মীয় ছড়ানো। না, ওই সময় জ্যাসমিন আসেনি। তাহলে ফোন টোন সেরে কিছুক্ষণ পর আবার আমরা জোসেফ আঙ্কেলের কাছে গেলাম। হ্যারি ছেলেবেলার গল্প বলছিল রিগার্ডিং জোসেফ আঙ্কেল, শুনছিলাম। রেসের মাঠে যাওয়ার আগে জোসেফ আঙ্কেল নাকি একবার হ্যারির বাড়ি যেতেনি। হ্যারি নাকি ওনার গুড লাক ছিল। হ্যারিরা বরাবরই আলাদা থাকতেন নাকি? শুনেছিলাম বিয়ের পরই হ্যারির বাবা কর্নানি ম্যানশনে চলে যান। কেন? দ্যাট আই কান্ট সে। আর আমার অন্যের ব্যাপারে জানার এত কিউরিওসিটি নেই। বেশ, তারপর কি হলো? নির্মলাও শুনছিল গল্প। আমরা ওকে নিজের রুমে গিয়ে রেস্ট নিতে বলেছিলাম। যাইনি। দেন হ্যারি আবার একবার কফি চাইলো। সেকেন্ড টাইম কফি নিয়ে নির্মলা অবশ্য আর বসেনি, রুমে চলে যায়। ও, তখন বুঝি জেসমিনকে দেখলেন? ইয়েস, তখন তো আমরা ড্রয়িং রুমে গেলাম সিগারেট খেতে। সেই সময় জ্যাসমিন ড্রয়িং রুমে একবার উকি দিয়েছিল। আমি আছি দেখেই বোধহয় আর ভিড়ল না, চলে গেল। আচ্ছা, তখন টাইম কত? জোসেফ আঙ্কেলের রুমে বসে কফি খেলাম অ্যারাউন্ড 3:45। কফি শেষ করে হ্যারি আমার কাছে সিগারেট চাইলো। আমি প্যাকেট নিয়ে যাইনি, নিচে গেলাম আনতে। ফিরলাম বোধহয় মিনিট 15 পর। তা অতক্ষণ লাগলো কেন? পেটটা একটু আপসেট লাগছিল, টয়লেট গিয়েছিলাম। ফিরে ড্রয়িং রুমে বসি উইথ হ্যারি। অর্থাৎ ধরুন তখন 4টে বেজেছে। তারপর তো হ্যারি সোফায় হেলান দিল, আমিও নিচে এসে শুয়ে পড়লাম। আবার কখন গেলেন দোতলায়? বেশ লেটেই। তখন উপরে ভারী ভর্তি লোক। আঙ্কেলকে পিস হ্যাভেনে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে। কি বুঝলেন, জেমসি হিরেটা সরিয়েছে তো? পুরোপুরি নিশ্চিত হওয়া গেল না। আপনি কিন্তু কিছু একটা বাদ দিয়ে গেলেন অ্যালবার্ট। কখনো না, নেভার। সব তো বললাম ইন ডিটেল। একটা খিঁচ রয়েই যাচ্ছে। One of your actions is missing. বিলিভ মি, দ্যাট নাইট যা যা করেছি সব বলেছি। আপন গড, মিথ্যে বললে আমার জিভ খসে পড়বে। মিতিন একটুও গলল না, একই সুরে বলল, কি খসবে দেখতেই পাবেন। একটা কথা ভুলবেন না, সাসপেক্ট লিস্টে আপনার নামটা কিন্তু একেবারে উপরের দিকে। কি অন্যায় কথা, কেন? কারণ হিরে হাতানোর সুযোগ আপনি পেয়েছিলেন এবং সেটি পাচার করা আপনার পক্ষেই সবচেয়ে সহজ। ওহ গড, কেস যে পুরো উল্টে গেল।
আমাকে ফাঁসানোর জন্যই ডেকেছেন নাকি? ফাঁসার মতো কাজ করে থাকলে তো ফাঁসবেনি। মিতিনের স্বর আরো কঠিন। শেষ রাত্রিরে সিন্দুকটা খুলেছিলেন কেন? আমি? হ্যাঁ আপনি, অবাক হওয়ার ভান করবেন না। মিতিন চাপা গলায় ধমক দিল। শুনুন, যেসব বিদেশিকে নিয়ে আপনি ঘোরেন তাদের কাউকে হিরেটা পাচার করেছেন কিনা সেটা কিন্তু আপনাকেই প্রমাণ করতে হবে। অবশ্য এক্ষুনি নয়, পুলিশ আপনাকে গ্রেফতার করার পর। পুলিশ আমায় অ্যারেস্ট করবে? জবাব না দিয়ে টুপুরকে টানল মিতিন। এই চল। বিশ্বাস করুন হিরে আমি নেইনি, আমার পক্ষে নেওয়া সম্ভবই ছিল না। কেন? অ্যালবার্টের মুখে আর বাক্য নেই, মাথা ঝাঁকাচ্ছে, দুহাত নাড়ছে, কিন্তু আর স্বর ফুটছে না। ছিলেচেরা ধনুকের মতো ছিটকে দূরে চলে গেল। পরক্ষণে ভিক্টোরিয়ার গেট পেরিয়ে অন্দরে হনহনিয়ে হাঁটছে আর তাকাচ্ছে ঘুরে ঘুরে। টুপুর ভ্যাবাচাকা খাওয়া মুখে মিতিনকে দেখছিল, বিড়বিড় করে বলল, তুমি তাহলে মিস্ট্রি সলভ করে ফেলেছ? কুরিয়েন নয়, এই অ্যালবার্টই? ধীরে বালিকা, ধীরে। কলি তো সবে সন্ধে পেরিয়ে রাত্রিরে পা রাখল, ভোর হতে এখনো ঢের বাকি। সত্যি করে বলো তো, তুমি কাকে সন্দেহ করছো? প্রায় সবাইকেই। আমিও এখনো মই সাহেবের দলে। ও, বলবে না? এখন তবে কি কর্তব্য? গৃহে প্রত্যাবর্তন? এবার হোটেল শিলটন, মিশন হ্যারি। আজ আমরা শুনলাম আরাকিয়েলের হিরে উপন্যাসের দ্বিতীয় পর্ব। কেমন লাগলো বলুন? টান টান উত্তেজনা অনুভব করছেন তো? তাহলে সঙ্গে থাকতে হবে এবং অবশ্যই শুনতে হবে এই উপন্যাসের রোমহর্ষক তৃতীয় পর্ব। আমাদের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কলতান। সাথে থাকুন, শুনতে থাকুন কলতান।